দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখার বিষয়ে। হাতে যদি কিছু সময় থাকে অন্য আরও দু একটি বিষয়ে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান, এছাড়াও আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে আজকে বিএনপি বিশিষ্ট জনদের উপস্থিতিতে স্থানীয় একটি হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে। তা আপনার কাছ থেকে শুনতে চাইব এই বিষয়। আর ছোট্ট করে আমার জানার জিজ্ঞাসা, হঠাৎ করে এই মানে এরকম একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এই রূপরেখা দেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু আছে বা ছিল, বা হঠাৎ কেন রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজন হলো? দেখেন, প্রথম প্রশ্নের ব্যাপারটা হলো যে প্রয়োজন ছিল কিনা। হ্যাঁ, আমি পার্সোনালি মনে করি প্রয়োজন ছিল এই কারণে যে আমাদের দেশে বর্তমানে যেভাবে দেশ চলছে আর কি, দেশের যে চলমান যে মানে আপনার ব্যবস্থা, এটা নিয়ে আমি নিজে মনে করি মানুষের মধ্যে এক ধরনের অনীহা, অনাস্থা, অনাগ্রহ আছে। যেভাবে চলছে এটা ভালো চলছে না, এটা হলো যেমন ধরেন আপনি দেখেন ক্ষমতা এক ব্যক্তির হাতে কিন্তু কেন্দ্রীভূত হয়ে গেছে। সবসময় তাই না, সবসময় তাই ছিল না। এখন লিখিতভাবে আছে, এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা হয়ে গেছে। এমনকি বিচার বিভাগের যে এক ধরনের আপনার ছিল, তাদের যে একটা স্বাধীনতা ছিল, এক ধরনের কথা বলার একটা আগ্রহ ছিল, সেটাও এখন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তো এই বিষয়গুলো নিয়ে নতুন করে চিন্তা করার সুযোগ আছে। যদি কাঠামোটা যদি চেঞ্জ না করেন আপনি, তাহলে এটা কীভাবে আপনি করবেন? তো এই জায়গাটা প্রয়োজন আছে। কিন্তু প্রয়োজন থাকা মানে এই না যে এই প্রয়োজনীয়তা উপলক্ষ করে কেউ কিছু একটা বলল তাতে প্রয়োজন মিটে গেল, তা কিন্তু না। মানে যারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা এখন বলছেন, তারা যে সঠিক প্রস্তাবটা দিতে পেরেছেন সেটাও কিন্তু বিচার বিবেচনা করা দরকার আছে আমি মনে করি। কারণ আমি ওনাদের যে ২৯ দফা ২৭ দফা সেগুলো আমি একবার চোখ বুলেছি, অত বেশি দেখতে পাইনি। আমার কাছে এখানে অনেক ফাঁক ফুকর মনে হয়েছে। কিছু কিছু পয়েন্টে খুব ভালো লেগেছে, বলার জন্য যদি বলা হয় তবুও ভালো লেগেছে। আবার কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এটা মানে দ্বিধাযুক্ত, ক্লিয়ার না। এবং এর যেমন ধরেন আপনার জাতীয় সরকারের কথা বলা হয়েছে, যেটা আমি একটু আগে বের করেছিলাম জিনিসটা, আমি আপনাকে ছোট্ট করে এটা মানে পড়তেই চাই যে তারা আসলে কি বলতে চেয়েছে। ওনারা বলেছেন কি যে নির্বাচনে জনতার চলমান আন্দোলনে বিজয়ের পর একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় একটি অবাধ নির্বাচনে বিজয়ী হলে, এখন অনেকগুলি শর্ত, কিন্তু তারা আন্দোলন করবে, আন্দোলনে বিজয় অর্জন করবে, করার পর একটা অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে। তারপরে সেই নির্বাচনে যদি বিজয়ী হয় তাহলে কী হবে? সবার মতামত ও সম্মতির মাধ্যমে দেশ পরিচালনা নিমিত্তে বর্তমান সরকার বিরোধী রাজপথের আন্দোলনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলসমূহকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তার মানে যারা ওনাদের সঙ্গে আন্দোলন করবেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার হবে। তাহলে এটা জাতীয় হলো কি করে? ওই সরকারে কি আওয়ামী লীগ বাদ দেন, ওই সরকারে কি ওয়ার্কার্স পার্টি থাকবে? থাকবে না তো। ওই সরকারে কি আওয়ামী লীগ থাকবে না তো। তাহলে জাতীয় সরকার হলো কেমন করে? আপনি বলতে পারেন যে বিজয়ী সরকার গঠন করা হবে। এখনো তাই হয়।
এখন তাই হয়েছে। আওয়ামী লীগের মানে মহাজোট টহজোট তারা করে তারা বিএনপিকে হটিয়ে দিয়ে তারা সরকার গঠন করছে, যেমন নাকি জাতীয় পার্টির লোকজনকে এমপি বানাইছে, ওয়ার্কার্স পার্টিকে এমপি বানাইছে, তাহলে তো ওটা জাতীয় সরকার তো আমাদের এক ধরনের ছিলই। কথা আমি বলছি এক জিনিসটা, তাহলে জাতীয় সরকার শব্দটা যে অর্থ হয়, মানে এই দেশে যা আমাদের এই জাতির মধ্যে যত রকম লোকজন আছে সবার মতামতের ভিত্তিতে অথবা আনুপাতিক হারে যে কোনো ফরম্যাটই হোক না কোনো, সবারই অংশগ্রহণ থাকতে হবে। তো ওনার তো প্রথম বক্তব্যতে আমার আপত্তি যে উনি তো জাতীয় সরকার করতে চান না, উনিও কিন্তু এক ধরনের দলীয় সরকারই করতে চান, কারণ তারপরে উনি বলেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে ওরা করবেন কাজটা। তাই তো ওনার দলের বা উনি যে আদর্শ নিয়ে চলছে সেই আদর্শের আলোকিত করবে। আমি আসবো আপনার কাছে। আপনি কানা ছেলে এলাম পদ্মলোচন বললে তো হবে না রে ভাই, জি ওটা কানাই। আচ্ছা, জনাব মনিরুজ্জামান মনির, আপনার কাছ থেকে শুনতে চাই এই আপনাদের, যদিও আপনার দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে রিয়াকশন দিয়েছেন এবং উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় থাকতে দেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে, এখন আবার তারা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিচ্ছে। প্রাথমিক রিয়াকশন আমরা পেয়েছি, তারপরে শুনতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, আমার দুই বিজ্ঞ সহ আলোচক তাদেরকে শুভেচ্ছা। আমি কথা বলার শুরুতেই আমি একজন ক্রীড়ামোদী মানুষ, ক্রীড়া অনুরাগী মানুষ। গতকালকে আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর মেসি ওয়ার্ল্ড কাপ বিজয়ী হওয়ার কারণে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মেসি এবং আর্জেন্টিনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আসি আপনার আলোচনার যে বিষয়টা, মাসুদ কামাল ভাই যেখান থেকে শেষ করেছেন আমি সেখানে যদি অ্যাড্রেস করি, তাহলে আমি প্রথমত একটি রাজনৈতিক দল বা একটি জোট তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সামনে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। এটাকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গুরুত্ব সহকারে দেখতে চাই। কিন্তু আমি গুরুত্বটা দেওয়ার আগে যেটা কামাল ভাই বলছেন, ন্যাশনাল গভর্নমেন্টের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে শুধুমাত্র আপনি যেটা বলছেন যে জাতীয়তাবাদী ধারার যত মানুষ, তো বাংলাদেশে জাতীয়তাবাদ কত মানুষ ধারণ করে, তার বাইরে কত মানুষ আছে। তো এই বিবেচনায় এই ন্যাশনাল যে গভর্নমেন্টের যে কনসেপ্ট, এটা বিএনপি আদৌ বিশ্বাস করে বলে আমি মনে করি না। কারণ 1996 সালের 12 জুনের 75-এ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে প্রথম যখন 21 বছর পর বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন 12 জুনের নির্বাচনে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যখন সরকার ব্যবস্থা করেছিলেন, যে ঐক্যমত্যের সরকার অর্থাৎ ন্যাশনাল কনসেনসাস যে গভর্নমেন্ট হয়েছিল, তখন এই বিএনপি দণ্ডিত বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতারা তখন বলেছিল যে ওই ঐক্যমত্যের সরকারকে বলছিল যে বাকশাল পদ্ধতি। তার মানে ওনারা এই ন্যাশনাল যে কনসেনসাস গভর্নমেন্ট বা ন্যাশনাল গভর্নমেন্ট বা জাতীয় সরকার, এই কনসেপ্টে আদৌ ওনারা বিশ্বাসী না। এখন কেন বলতেছে? এখন বলতেছে বিএনপি কার্যত যে ইস্যুগুলোকে সামনে রেখে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথার সাথে তারা সেলফ কন্ট্রাডিক্ট করে। কীরকম? ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার যে কনসেপ্ট, এটা একটা সংস্কার করবেন। তো তত্ত্বাবধায়ক সরকারকে সংস্কার বলেন, বলছে তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্স্থাপন করবেন। তার মানে এই তত্ত্বাবধায়ক সরকারকে ওনারা ধ্বংস করেছিলেন 2006 সালে একজন বিচারপতির বয়স বাড়ানোর মধ্য থেকে। তার মানে এটা ওনারা বিশ্বাস করেন না। এখন যেহেতু এই যে বাস্তবতার নিরিখে আজকের বাংলাদেশের যে পরিমাণ, সেটা তো হয় নাই, ওনারা বয়স বাড়ানোর হয় না সেটা আরেকটা আলোচনা, কিন্তু ওনার ইন্টেনশনটা ছিল ব্যাড ইন্টেনশন। ওনার মানে ইল মোটিভ ছিল, তার নেতিবাচক ধারণা ছিল, তার নেতিবাচক মানসিকতা ছিল। সো হয় না সেটা একটা জিনিস, আপনার ইন্টেনশন কি, আপনার অ্যাক্ট কি, ওনারা অ্যাক্টটা কি করেছিল? এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করা। বিচারপতিরা বয়স বাড়ানোর দাবি তো আগেই করছিল না, না, সে সময় যেদিকে আপনি দাবি তো করেন, ওনারা ওনাদের এই চিন্তা জগতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার ভিতরে তারা ছিল না। কিভাবে ওনারাকে ক্ষমতাকে প্রলম্বিত করা যায়, কিভাবে ক্ষমতায় থাকা যায়, সেই ব্যবস্থা করেছিলেন। এই যে যত ব্যবস্থার কথা বলেন, আপনি যদি বলেন যে এই উনি আরেকটা কথা বলেছেন যে এই যে সংস্কার কমিশন করে, সংবিধান সংস্কার কমিশন করে
আওয়ামী লীগ কর্তৃক যারা যা গৃহীত পদক্ষেপ আছে সেগুলোর আশু পরিবর্তন করবে, অনেক কিছু পরিবর্তন করবে। এখন আমি যদি প্রশ্ন করি, আওয়ামী লীগ সরকারের আমলে গত 14 বছরে একটি হলো অর্থনৈতিক সংস্কার, একটি হলো রাজনৈতিক সংস্কার। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশে এই যে বিজয়ের মাসে দাঁড়িয়ে আমি কথা বলছি, সে জায়গায় দাঁড়িয়ে আমার মা বোনের যারা ইজ্জত লুণ্ঠন করেছিল, যারা আমার বাঙালিকে নিধন করেছিল, হত্যা করেছিল, তাদের যুদ্ধাপরাধের বিচার বাস্তবায়ন এই সরকার করলেন। তাহলে উনি ক্লিয়ার কিন্তু বলেন না যে যুদ্ধাপরাধের বাস্তবায়ন যে হয়েছে এটা থাকবেন কিনা, এটা থাকবেন না। তার মানে এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো বলছে এই কারণে 71-এর নরপিশাচ ঘাতক ওদেরকে পুনর্বাসন করার জন্যই। 75-এ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে জিয়াউর রহমান তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে এই মুসলিম লীগ, রাজাকার, আলবদর আল শামস, নিজাম ইসলাম, মুসলিম লীগ এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, গোলাম আজমকে ফিরিয়ে নিয়ে এসেছিল, আজকের এটাই ভুল। কি কারণে? যেমনিভাবে বাকশালের কথা আমি বলেছিলাম, বাকশাল 75-এর 25শে জানুয়ারি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালে 25শে জানুয়ারি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন সময় এবং রাজনীতির বাস্তবতায় সেদিনের বাকশালে কর্মসূচি দিয়েছিলেন। এবং সেই বাকশালে কর্মসূচি একজন দুইজন ছাড়া অধিকাংশ মানুষ, আমরা গণতন্ত্রের কথা বলি, তাহলে অধিকাংশ মানুষের মতকে আমাকে সম্মান করতে হবে। তৎকালীন সময়ের বাস্তবতার কারণে ওই সময়ের বাস্তবতা ছিল একটা রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি ভিত্তিক বাকশাল ছিল। সেই বাকশালকে যদি তারা ওন না করে, তা আমরা তো পরবর্তীতে আওয়ামী লীগ সেটাকে আমরা আওয়ামী লীগ ওই সময়ের দশকের যখন প্রেক্ষাপট, সেই জিয়া এরশাদ বিরোধী যে আন্দোলন, তার মধ্যে থেকে গণতন্ত্রকে নিয়ে আসার জন্য আওয়ামী লীগ তার সঠিক এখানে আবার আসবো আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি দু একটা ব্যাপার একটু অ্যাড্রেস করি মনির ভাই, তারপর আমি আসবো ওদের সংস্কার প্রস্তাব সম্পর্কে। মানে মতৈক্যের ভিত্তিতে আপনি বাকশাল করতে পারেন কিনা, ধরুন আজকে সংসদে তো বিরাট সংখ্যাগরিষ্ঠতা তাদের, তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ একটা রাজতন্ত্র হবে, পারবেন কি? চতুর্থ সংশোধনীকে ডেলিবারেটলি আমাদের আপিল বিভাগের 7 জন বিচারপতি, ষোড়শ সংশোধনীর যে বাতিলের রায়, ওই রায়টা আমি পড়েছি, আমি একটা পেপার তৈরি করেছি, ডিটেইল পড়েছি। ক্লিয়ারলি বলেছেন চতুর্থ সংশোধনী সংবিধান বিরোধী ছিল। ওই রায় যে কেউ, এটা তো পাবলিক ডোমেইনে পাওয়া যায়। তো সুতরাং এই কথাগুলোকে নিয়ে আজও মানে একটা দলকে না তার কোনো একটা ভুল স্টেপ মেনে নিতে হবে যে না এটা সঠিক ছিল না। ওই সময় এই ভুল স্টেপ নেওয়া হয়েছে, যে বাস্তবতা হোক নেওয়া হয়েছে, এবং এটা ভুল ছিল, এটা বাংলাদেশের রাষ্ট্রের চরিত্রই পাল্টে ফেলা হয়েছে। সুতরাং এটা হয় না। আমরা এই জন্য বাংলাদেশ স্বাধীনতার কথা আসলো, আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চেয়েছি। সুতরাং বাকশাল করলে আর গণতন্ত্র থাকে না। আপনি ধরেন আমাদেরকে অসাধারণ সুখে ভরিয়ে ফেললেন বাকশাল করে, কথার কথা। চাইনিজরা দাবি করে যে তারা মানুষকে অসাধারণ ভালো রেখেছে, যদি সেটাও হতে পারো ওই সমাজও আমি চাই না। কারণ আমরা যুদ্ধ করেছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। এই হচ্ছে প্রধান কথা। একটা জিনিস এবার একটু সংস্কার নিয়ে বলি, সেটা হলো মানে খুব জরুরি পয়েন্ট আমার কাছে। আগে একটু পজিটিভটায় আসি, এবং কামাল ভাই একটা খুব ভালো জায়গায় আছেন, ওই জায়গাটা এক্সপ্লেন করেন, ওই জায়গাটা এক্সপ্লেন করব। একটা প্রশংসা হচ্ছে এই জায়গায় বিএনপি মানুষ বলতে ঠিক কারা, ফ্র্যাঙ্কলি স্পিকিং এই সংস্কারের যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে এগুলো একেবারে খেটে খাওয়া মানুষের বোঝার মতো না। তারা এই ব্যাপারগুলো ওভাবে বোঝেন না, জানেন না, তাদের জীবনটা সংগ্রামের মধ্য দিয়েই যায়। কিন্তু এই প্রত্যেকটা স্টেপ তাদের জীবনকেও পাল্টাবে। তো আসলে চাহিদাটা তৈরি হয়েছে কাদের মধ্যে? মূলত শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে। দীর্ঘদিন থেকে এই আলাপটা চলছে যে একটা সব পাল্টাপাল্টি দুটো সরকার যদি আসতে থাকে, যদিও আমি এটা খুব সিরিয়াসলি যোগ করতে চাই, বাংলাদেশের সংবিধানের একটা সংশোধনী না হোক, একটা আইনেরও যদি চেঞ্জ না হয়, তারপরও যদি 5 বছর পর পর ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে সরকার পরিবর্তিত হয়, আমাদের জীবন এর চেয়ে ভালো হবেই, গ্যারান্টেড। কারণ দেশ তখন সরকারগুলো যা তা করে না, যেহেতু সামনে একটা ইলেকশন আছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, নিশ্চিতভাবে আমাদের এই সংস্কারের জায়গাগুলো, তাহলে বিএনপি প্রথম একটা সংস্কার প্রস্তাব দিয়ে এই জিনিসটা অ্যাড্রেস করলো। মানে একটা জিনিসের যোগান আছে মানে কি, ওটা চাহিদা আছে। সো এই চাহিদাটাকে বিএনপি মিট করলো। মিট করতে গিয়ে যে কাজগুলো করেছে সেগুলো নিয়ে এখন ধাপে ধাপে আমি আবার বিএনপিকে প্রশংসা করে এই কথা বলে কিছু সমালোচনায় ঢুকছি। শেষে তারা বলেছেন এটা চূড়ান্ত কিছু না, তারা কিন্তু মানুষের কাছ থেকে অপিনিয়ন চেয়েছেন যে আপনারা মতামত দিন, সেই মতামত গ্রহণ করতে তারা প্রস্তুত আছেন। সো এই যে আমাদের জনপরিসরে এই তথ্যগুলো ছাড়া হলো, এবার এগুলো নিয়ে আলোচনা বিতর্ক শুরু হোক। যেমন সমস্যাটা কোন জায়গায়, সংবিধান সংস্কার কমিশন
ফ্র্যাঙ্কলি যদি বলি সংবিধান সংস্কার কমিশন, এই যে কমিশন করা, আমরা যে তদন্ত কমিটি করা, এই ব্যাপারগুলোর এক ধরনের উদ্দেশ্য থাকে। করে দিতে পারেন, ওরা ক্ষমতায় আসলে দিয়ে দিল, ওগুলোর পরিণতি কি হয় আসলে জানি। আমাদের সংবিধানে কি কি চেঞ্জ লাগবে আমরা প্রত্যেকে খুব ক্লিয়ারলি জানি, একদম স্পষ্ট। আমাকে বলেন, আমি একদম বলে দিতে পারি এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এগুলো নিয়ে দীর্ঘদিন থেকে আসলে আমাদের এই সোসাইটিতে কথা হচ্ছে, কিন্তু ওনারা একটা কমিশনের কথা বললেন। আমি কিন্তু এর মধ্যে এক ধরনের আমি মনে করি অস্পষ্টতা তারা রাখছেন, ডেলিবারেটলি প্ল্যান করে তারা রাখছেন। ৭০ ধারা ৭০ অনুচ্ছেদ সংশোধন, আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি। ৭০ অনুচ্ছেদ থাকাকালীন সময়ে আমাদের পার্লামেন্ট আদৌ আইন প্রণয়নকারী সংস্থা না। ধরুন প্রধানমন্ত্রী বললেন বা যে কোনো একজন চাইলেন যে এই বিলটা পাস হবে, আপনি যদি বিরুদ্ধে ভোট দেন শেষ হয়ে যাবে। বিএনপি কি করছে? অনাস্থা ভোট, বাজেট এবং একটা জিনিস যোগ করছেন তারা, রাষ্ট্রীয় নিরাপত্তার জড়িত এমন আইন ছাড়া অন্য ক্ষেত্রে। এই যে রাষ্ট্রীয় নিরাপত্তা, এই শব্দগুলো আপনার কাছে দেখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সিকিউরিটি অ্যাক্ট মনে হচ্ছে। আপনি এটা দিয়ে দুনিয়ার সব কিছুকে ক্যাটাগরাইজ করবেন, এই বিলটাতে আপনি ভোট দিতে পারবেন না। এগুলো কিন্তু খুব মানে বাজে ধরনের স্টেপ আমি মনে করি। ধরুন আমি পাকিস্তান বললে তো আমরা অনেকে খেপে যাই, পাকিস্তানের ৭০ অনুচ্ছেদের কথা বলি। প্রথম কথা, ৭০ অনুচ্ছেদ তুলে দেয়া উচিত না। ভারতে এমপি কেনা বেচা করে কি হচ্ছে আমরা কিন্তু দেখছি। ৭০ অনুচ্ছেদ থাকবে, কিন্তু পাকিস্তানে যেটা আছে, এটা আমাদের এখানে আমরা অনেকে বলছি অনাস্থা ভোট আর ট্রেজারি বিল, মানে বাজেট। কারণ বাজেট পাস না করা গেলে সমস্যা হতে পারে, বা বাজেটও কেউ বাইরে রাখতে, আর যে কোনো ক্ষেত্রে ভোট দেওয়া যাবে। কিন্তু বিএনপি ওখানে আরেকটা জিনিস ঢোকাচ্ছে, এই জিনিসটার মধ্যে খুব বড় সমস্যার জায়গা আছে বলে আমি মনে করি। একইভাবে অনেক জায়গায় তারা কতগুলো কমিশন তৈরি করার কথা বলছেন। ধরুন স্থানীয় সরকার নিয়ে তারা আলাপ করছেন। স্থানীয় সরকারে আর্টিকেল 59-60 কিভাবে চেঞ্জ করতে হবে, জাস্ট দুটো শব্দ পাল্টে দিলেই হয়ে যায়, আর কিচ্ছু আপনাকে বলতে হবে না। উনি কিন্তু স্পেসিফিকলি আবার এটা মিডিয়ার জন্য কমিশন করবেন, মানে এরকম অনেকগুলো কমিশনের কথা বলছেন। এই অ্যাম্বিগুইটিটা কিন্তু চাই না। আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই, আমি রাজনৈতিক কর্মী হিসাবে সরিয়ে রাখি, আমি তো এই রাষ্ট্রের নাগরিক, এবং আমি একটা কথা বলেই ফেলি, সেটা হচ্ছে, আমি একটু ছোট করে বললে আমি বিরতি নিব। আচ্ছা, ছোট করেই বলছি। এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে বর্তমান সরকারের কে সেই চাপ তৈরি করে, এই সরকার গণতান্ত্রিক 10 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের প্রত্যাবর্তনের সবচেয়ে চাপ তৈরিকারী মানে প্রতিষ্ঠান যদি থাকে, দল যদি থাকে, সেটা বিএনপি। সো বিএনপিকে আমি নাগরিক হিসেবে দেখতে চাই, তারা স্পষ্টভাবে কথা বলবে এবং একটা ডেডলাইন দেবে দরকার হয়, সেটা আমি দেখতে চাই। জি, জনাব মনিরুজ্জামান মনির, আপনার কাছে যাই, আপনি নিশ্চয়ই বলবেন এই রূপরেখা নিয়ে। রূপরেখার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি রয়েছে যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। তো শুনতে চাই আপনার কাছ থেকে, আপনারা যে বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন? না, আমিও ওই জায়গাটা আসছি, তার আগে আমি বলি, প্রথমত আমি জাহিদের শুভ কামনা করি। আমি তার উত্তরোত্তর রাজনৈতিকভাবে তার মতন পক্ষে গেছে আপনার না, তার মতন শিক্ষিত মানুষ তারা সমাজে আসুক, রাজনীতি, এটা আমরা চাই। কিন্তু যে কারণে সে বাকশাল সম্পর্কে বলছে, সেই জায়গাটা আমি একটু কয়েকটা বিষয় ফোকাস করতে চাই। বাকশাল বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বাকশাল তৎকালীন সময়ের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের জন্য বাকশাল তৎকালীন সময় উপযোগী সিদ্ধান্ত ছিল বাকশাল। এবং আমাদেরকে মনে রাখতে হবে বাকশাল কেন, কি কারণে, তৎকালীন আন্তর্জাতিক পলিটিক্সের যে বাস্তবতা, সেই বাস্তবতার কারণে আমার 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্ধু রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং তৎকালীন সময় গোটা দুনিয়ার যে সমাজ ব্যবস্থা ছিল, আমি শেষ করে দিচ্ছি, যেভাবে ওনারা গণতন্ত্রের জন্য একটি নির্বাচন, একটি মুক্তিযুদ্ধের জন্য বলছে যে দেশ প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ছিল প্রথম প্রধান, শুধু তাই নয়, বঙ্গবন্ধু যে 4টি মূলনীতি দিয়েছিল আমার সংবিধানে, সেখানে কিন্তু সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এই শব্দটা ছিল, এটা ভুলে গেলে চলো। মানে আমার ভাইকে বললাম যে এই কারণে বাকশালের যে বাস্তবতা ছিল, দেশ বিনির্মাণের জন্য তৎকালীন সময়ের প্রেক্ষাপটে সময় উপযোগী সিদ্ধান্ত ছিল। বাকশালকে আমরা এক্সিকিউট করতে দেইনি, জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা বঙ্গবন্ধুর হত্যার মধ্যে থেকে সেটা আলোমুখ দেখেনি। আজকের যে বাংলাদেশের স্বপ্ন আমি দেখছি, সেই স্বপ্নটা অনেক আগেই বাস্তবে রূপদান হতো। এরপর আসেন রাষ্ট্র মেরামতের দায়িত্ব যে বিএনপি নিবে, তার আগে আমার কাছে মনে হয় যে বিএনপির মেরামতটা তাদের করা উচিত। কি কারণে? বাংলাদেশের আমার ভাই জাহিদ গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য ওনারা ইদানিংকালে খুব মায়া কান্না, মান্নাবাই সহ সকলকে দেখি। তো যে বিএনপি গণতন্ত্রের জন্য যদি হয় ৭০ অনুচ্ছেদ বলল, তাহলে ৭-এর যে ক ধারা, সেটা বিএনপির গঠনতন্ত্রকে তুলে নিল কেন? জাহিদ তো আমার সেটা বলে না।
7-এর কদরায় বিএনপির তো ওখানে ছিল যে কোনো দণ্ডিত ব্যক্তি বিএনপির কোনো ধাও থাকতে পারবে না। যখন বেগম খালেদা জিয়া দুর্নীতিতে দণ্ডিত হয়ে গেল, আপনি দুর্নীতির কথা যেহেতু বললেন সেখানেই আসলাম, সে দুর্নীতির সাথে কদরা তুলে নিল কার জন্য? বেগম জিয়ার জন্য। ওটাকে একটি গণতান্ত্রিক দল। বেগম খালেদা জিয়া যখন দণ্ডিত হলেন, তারপর ভারপ্রাপ্ত চেয়ারপারসন কাকে বানাইলেন? যে মুসলেকা দিয়ে চলে গেল, যে মানি লন্ডারিং মামলায় সে 7 বছরের জেল হলো, 10 কোটি টাকা জরিমানা হলো সিঙ্গাপুরের আদালতে, তাকে কেন বানাইলো? আমি মনে করি অ্যাজ এ হোল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তৈরি করতে হলে তার দলের ভিতরে ব্যক্তির সকলের মধ্যে একটি গণতান্ত্রিক মানসিকতা তৈরি হতে হবে, তারপর একটা গণতান্ত্রিক দল। আমি প্রায়শই বলি, জন্ম হোক যেথা তত কর্ম হোক ভালো। হয়তো বা 75 বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে জিয়াউর রহমান এসেছে, যেভাবেই আসুক ক্ষমতাও নিয়ে নিয়েছে, তারপর আমি মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি রাজনৈতিক দল বিকশিত হওয়ার জন্য যা যা করার কথা ছিল সেই জায়গাটা করতে পারলেন না। কেন পারলেন না? ওনারা তো বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন। আজকের যে কথাগুলো বলছেন এই রাষ্ট্র সংস্কারের জন্য যা যা দরকার এটা তো মাননীয় প্রধানমন্ত্রী করছেন। আমার এই যুদ্ধ অপরাধের বিচার করছেন, যেটা দরকার ছিল এই জাতির জন্য। আমার বাবা যেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, আমাকে 7 দিনের রেখে কেন গিয়েছিলেন? এই দেশটাকে স্বাধীন করার জন্য। আমার মাকে যারা নির্যাতন করেছিল, আমার বাড়িতে যারা আগুন দিয়েছিল, এই যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করলে সেখানে বিএনপি স্ট্যান্ড কি, তাদের অবস্থান কি, এটা কি জাতির সামনে এখনো ক্লিয়ার করতে পারেন? আছেন দুর্নীতি। আমি একজন বিং এ সান অফ ফ্রিডম ফাইটার, আমি চাই বাংলাদেশ পরিপূর্ণভাবে একটি দুর্নীতিমুক্ত দেশ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, এখানে আমরা কোনো না কোনোভাবে রাষ্ট্রযন্ত্রের সাহায্য সহযোগিতায়, এবং যখনই যে দল ক্ষমতায় আসে, বিশেষত আমি বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র এই বাংলাদেশের কনটেক্সটে নয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাবকন্টিনেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি, এবং যে পলিটিক্যাল পার্টির হাত ধরে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, মানবাধিকার পেয়েছি। স্বাভাবিক কারণে এই আওয়ামী লীগের কাছ থেকে আমরা এরকমের প্রত্যাশা করি না বিধায় আওয়ামী লীগের মন্ত্রী বা এমপিকে দুর্নীতির দায়ে তাকে দণ্ডিত হচ্ছে, জেলে যেতে হচ্ছে, দুদকের বারান্দায় যেতে হচ্ছে। কিন্তু একসময় কিন্তু প্যারালাল একটা গভর্নমেন্ট ছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। সেখান থেকে আমরা অনেক এগিয়ে এসেছি। মাসুদ কামাল, শুনতে চাই আপনার কাছ থেকে এই 27 দফা রূপরেখা সম্পর্কে। না, এখানে যে কথাটা ডক্টর জাহেদও বললেন, যে কিছু কিছু পয়েন্ট কিন্তু আমার কাছে আসলে ভালো লেগেছে। যেমন 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এ নিয়ে একটু একটু টুকটাক ঝামেলা থাকলেও মূল যে মানে মনের যে ভাবটা আর কি, এগুলো আমার পছন্দ হয়েছে। যেমন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আমি এটা চাই। সরকার নিয়ে যেই আলোচনা আছে, যেটা মনিরুজ্জামান মনিররা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাকে বিতর্কিত করেছিল বিএনপি। কিভাবে? এই যে বয়স বাড়িয়ে অনেক কিছু আছে, এই আলোচনা করতে গেলে অনেক সর্বশেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনার কথা বুঝতে পেরেছি। তারপরেও তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা ছিল, 2008 সালে যে নির্বাচনটা হলো, যে নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে ইয়াজউদ্দিনকে বাদ দিয়ে যখন নতুন সরকার গঠিত হলো, তখন কি এই আজকে প্রধানমন্ত্রী বলে নাই এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল? উনি বলেন নাই? উনি বলেছেন। তার মানে কি ওনারা আন্দোলন করেই এটা এনেছেন, এবং 96 যখন এনেছেন উনি আন্দোলন করে এনেছেন। তো উনার আন্দোলনের ফসলকে উনি এখন বলছেন মন্দ। কি এমন চেঞ্জ হলো? নাকি ওনার ক্ষমতায় থাকাকে দীর্ঘায়িত করার জন্য হচ্ছে? কাজেই এটা ওনার অভিমত, ওনাদের অভিমত। বাংলাদেশে আমি মনে করি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নাকি আপনার ওনার জোটের যে দলগুলো আছে, এর বাইরে আর কেউ তত্ত্বাবধায়ক সরকারকে মন্দ বলে এমন লোক আমি এখনো পাই নাই। কাজেই উনি হতে চান, আমি চাই না। আমার এটা ব্যক্তিগত অভিমত। আমি মনে করি আমার কাছে এটা ভালো লেগেছে। আমি বলছি না যে ওনাকে ভালো লাগতে হবে। আমার কাছে তত্ত্বাবধায়ক সরকারের যে চাহিদাটা পছন্দ হয়েছে। তারপরে মন্ত্রিসভা এবং সরকারের এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য, এটা সবসময় দরকার। যে কোনো ক্ষেত্রে একটা ধরনের সংসার করেন না আপনি, আপনার সংসারে কিন্তু একটা ভারসাম্য আছে। আজকে কি রান্না হবে, কিভাবে রান্না হবে, এটা কিন্তু আপনার কথা হয় না। যিনি রান্না করেন উনি জানেন কতটুকু লবণ দিতে হবে। এখানেও একটা ভারসাম্য থাকতে হবে। তো সেই ভারসাম্যটা আমাদের নষ্ট হয়ে গেছে। সেই ভারসাম্যটা থাকা দরকার। কিন্তু সমস্যাটা হলো জানেন, আপনি কাগজে কলমে কি লেখলেন আর আপনার মানসিকতাটা কি, এটা কিন্তু অনেক মানে দূরত্ব তৈরি হয়। যেমন ধরেন আমি নিজে ব্যক্তিগতভাবে পৌত্তলিকতা অপছন্দ করি প্রচণ্ডভাবে। পৌত্তলিকতা বলতে কি, যে ব্যক্তি পূজা, ব্যক্তির কাছে আত্মসমর্পণ, আমি এগুলো অপছন্দ করি।
আমি মনে করি ব্যক্তি ভুল করতে পারে, কাজে ব্যক্তিকে আত্মসমর্পণ করা ও চলবে না, নেতার রাজনীতি ও চলবে না, নীতির রাজনীতি করতে হবে, এটা আমি মনে করি। যেমন ধরেন এখানে যে এই যে বিশেষণগুলি প্রয়োগ করে না, যেমন ওনার নামটা দেখেন, শুরুতে আমি ছোট্টকে জায়গায় দেখাই, উনি লিখছেন যে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে রাষ্ট্র, দেশনায়ক। আমার কাছে এই শব্দটা অপছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি পরে ভাবলাম যে দেশনায়কের ইংরেজিতে কি হয়, ইংরেজি উল্টে দেখি ওখানে দেশনায়কটা কিছু নাই, ওখানে জাস্ট কি আছে যে অ্যাক্টিং চেয়ারম্যান। তার মানে ওনারা নিজেরাও বুঝেছেন এটা যখন দেশের বাইরে যাবে, যখন বিদেশিরা পড়বে, ওনারা কিন্তু দেশনায়ক শব্দটাকে অপছন্দ করবে। এটা কোনো ডেমোক্রেটিক শব্দ না, এটা হলো একটা ওই যে রাজতন্ত্র আছে না, ওই মানসিকতা যত শব্দ। এবং যারা এগুলো করে তারা কিন্তু ওনাকে খুশি করার জন্য কাজটা করে, এবং হয়তো উনিও খুশি হন। এই মানসিকতাটা মন্দ। জি, ডক্টর জাহিদুর রহমান। খুব জরুরি একটা প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু বলি, এটা রূপরেখার বাইরে, এই জিনিসটার কনফিউশন ক্লিয়ার করা দরকার। প্রথম কথা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো সুপ্রিম কোর্ট, একেবারে আপিল বিভাগ, বিভক্ত রায়। 7 জনের মধ্যে 4 জন এটা বাতিল করেছেন, 3 জন কিন্তু রাখার পক্ষে ছিলেন। 1 2 হচ্ছে যে শর্ট ভার্ডিক্ট, আমাদের অদ্ভুত সব তুঘলকি কাণ্ড হয়েছে এটা নিয়ে। শর্ট ভার্ডিক্টে বলা ছিল সংসদ যদি চায় 2 টার্ম আরও হতে পারে। আচ্ছা, এরপর 15th অ্যামেন্ডমেন্ট হলো, সংবিধান সংস্কার করার জন্য একটা কমিটি হয়েছিল, যে কমিটি লিড করেছিলেন সুরজিৎ সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরী। ওখানে সবগুলো রাজনৈতিক দল গেছে, অন্যান্য স্টেক হোল্ডার্স গেছে, আওয়ামী লীগের একটা প্রতিনিধি গেছে, ওনারা 2 জন ছিলেন কমিটিতে, আওয়ামী লীগের প্রতিনিধি দল গেছে। আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে গিয়ে বলেছিল তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তবে আগে তত্ত্বাবধায়ক সরকারের 3 মাস মেয়াদ নির্দিষ্ট করা ছিল না। এটা সুযোগ নিয়ে গত 1/11 সরকার 2 বছর থেকে গেল যে এই মেয়াদটা নির্দিষ্ট করতে হবে। আর হাইকোর্ট বা আপিল বিভাগ একটা সঠিক কথা বলেছেন, যেহেতু বিচার বিভাগকে আপনি ইনভলভ রাখছেন, এটার মধ্যে নানান কারসাজি হতে পারে। ওনারা বলছেন 2 টার্ম থাকতে পারে বিচার বিভাগকে বাদ দিয়ে। তাহলে আমরা চর্চা করে ভুল পাইলাম, বিচার বিভাগকে ইনভলভ করা ঠিক হয় নাই, প্লাস টেনিওর আমি ঠিক করে দেব। আওয়ামী লীগ বলছে, খুব সারপ্রাইজিং, সেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার মানে সংসদ চাইতে হবে, ঠিক আছে, সংসদ চাইলো না, হঠাৎ করে বাতিল করে দিয়ে এই কাজটা তারা 15th অ্যামেন্ডমেন্ট করলেন এবং ওর মধ্যে দিয়ে এইসব বাতিল টাতিল করে শেষ করে দিন। ওনারা অন্তত 2 টার্মের জন্য রাখলেন না। অথচ আমি আবারও বলছি, কমিটিতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু বলে এসেছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। মোদ্দা কথাটা হচ্ছে এই জায়গায় খুব সিম্পল, আমরা ছোটবেলায় বলতাম না যে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা, স্টুপিডিটি, এটা স্টুপিডিটি, এটা অতি চালাকি। আপনি আসলে ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য কোনো রকম, এই যে কোর্টের ঘাড়ে বন্দুক রাখা বলি না, রাখছিলেন, কিন্তু কোর্টের কোনো সমস্যা আসলে ছিল না। ওনারা যদি চেতা চাইতেন করতেন ঠিকঠাক করে, প্রবলেমগুলোকে নিয়ে কাজ, এটাই নিয়ম। আপনি একটা সিস্টেম যখন শুরু করেন, সারা পৃথিবীতে অসংখ্য আইন আমি দেখাতে পারবো, কনস্টিটিউশনে ছিল, আইনে ছিল, প্র্যাকটিসে প্রবলেম পাওয়া গেল, সেটা অ্যামেন্ড করেছে, করে 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 ট্রায়াল অ্যান্ড এরারে দিয়ে এটা আলটিমেটলি সঠিক জায়গায় গেছে। এটা হতে পারতো, এটা হয় নাই। ওনারা এটা একেবারে মানে খুব খারাপভাবে, খারাপ চিন্তা থেকে এটা করেছে, এটা বোঝার যথেষ্ট কারণ আছে। আচ্ছা, এবার এই রূপরেখাটা নিয়ে আরও কয়েকটা কথা আমি একটু বলতে চাই। আমি যে কথাটা ব্রেকের আগে বলছিলাম, আমরা চাই বা না চাই, বিএনপি তার জনসমর্থনের কারণেই এই মুহূর্তে মানে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার প্রধান লড়াইটা করবে, এবং অনেকগুলো জায়গা আছে কথা বলার জন্য। আমাদের জায়গা থেকে আমরা আসলে এই আলাপটা আমরা সমাজে যাতে খুব সিরিয়াসলি করি, আমাদের প্রত্যেকটা জায়গায় রাগঢাক ছাড়া, কারণ দিনের শেষে আমরাই এটার ফল ভোগ করব, অথবা এটা না হলে এটার বিরুদ্ধে যা থাকবো। এখন একটা সমস্যা কি আছে, যে প্রশ্নটা সবসময় করা হয়, আপনি যখন যে বিশেষ করে বিশেষ ক্ষমতা আইন নিয়ে কথা তো আমরা খুব বলি, যে আপনি যখন বিরোধী দলে থাকেন প্রায় বলেন যে এটা বাতিল করবেন, অথচ ক্ষমতায় গেলে করেন না। ঠিক একই প্রশ্ন এখানে আসতে পারে যে আপনি এটা গেলেও করবেন না, পারে, সত্যি কথাই হচ্ছে পারে। যখন পারবে না তখন আসলে ওই ফাইটটাও আবার আমাদেরকেই করতে হবে। আমি একটা কথা বলি, আমরা কেন যেন খুব মনে করি যে একটা দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালন করা খুব সহজ কাজ। সুন্দর মতো একটা কনস্টিটিউশন লিখে ফেললাম, সুন্দর কতগুলো আইন বানিয়ে ফেললাম। খেয়াল করেন কাঞ্চন ভাই, সেটা হলো আমাদের এই যাবতীয় দোষ ত্রুটির যেই সংবিধান, আইন, এর মধ্য থেকেও কি সব সরকার ইকুয়ালি খারাপ ছিল? আমি কে ভালো কে খারাপ এই আলোচনায় যাচ্ছি না। সব সরকার ইকুয়ালি খারাপ ছিল, অর্থাৎ একই কনস্টিটিউশন এবং একই ধরনের আইন থাকার পরও। তার মানেটা হচ্ছে যিনি ওই জায়গাটায় আছেন তাকে ঠিক করতে হবে। আমার খুব প্রিয় একটা এক্সাম্পল হচ্ছে, আমি একটা বিখ্যাত বই আছে, হাউ টু সেভ আ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। ওই বইতে মানে সারা পৃথিবীর কনস্টিটিউশনগুলোকে আলোচনা করে তারা দেখেছেন এই মুহূর্তে সবচেয়ে
আধুনিক কনস্টিটিউশন হচ্ছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। ওই রেফারেন্সটা পাওয়ার পর আমি সাউথ আফ্রিকান কনস্টিটিউশনটা নামালাম, পড়লাম, আসলেই অসাধারণ। এখন অসাধারণ কনস্টিটিউশন থাকার পর কি সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ভালো গণতান্ত্রিক দেশ হয়ে গেছে? আর তার মানে কি এটা লাগবে না? লাগবে, কিন্তু আবার হচ্ছে এটা করে ফেললেও হবে না। সেটা একটা ফাইটের জায়গা। ক্রমাগত নাগরিকদেরকে এগুলো বুঝতে হবে, জানতে হবে, নাগরিককে বুঝতে পারতে হবে কিভাবে আমাদের আর্টিকেল 116 এর কারণে বিচার বিভাগ এখনো সরকারের অধীন, সরকার যা চায় তাই লোয়ার জুডিশিয়ারিতে করতে পারে। জনগণকে এগুলো বুঝতে হবে এবং ফাইট। আবার বিএনপি আসলো, সে করলো না, এই চাপটা চালাতে হবে। এই চাপটা কন্টিনিউয়াসলি চালানো, এই ফাইটটা করতে 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 প্রোভাইডেড আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তত আরো কয়েকটা টার্ম ফেয়ার ইলেকশন পাবো, আমার ধারণা এটা চলবে। এটা একটা অনগোয়িং প্রসেস। বিএনপি না করে ফেললেও বিএনপিকে আমি সাধুবাদ দিতে চাই যে এরকম একটা হেডলাইন তারা দিয়েছেন। আগে ভিশন 2030-তে ছিল, আমি একটু বলি, ঐক্যফ্রন্টের যে মানে ইশতেহার কমিটি, আমি স্টিয়ারিং কমিটিতে ছিলাম, ইশতেহার কমিটিতেও ছিলাম, সো ওখানেও কিন্তু অনেক সংস্কারের কথা তারা রাজি হয়েছিলেন, কিন্তু এবার একটা হেডলাইন দিয়ে তারা বলছেন, এটার একটা আলাদা গুরুত্ব আছে। আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই মন থেকেই। জনাব মনিরুজ্জামান মনির, আপনার কাছে বিরতি যাওয়ার আগে আমি বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাহিদ রহমানের যে কথা সেটা নিয়ে শুনবার আপনার কথা শুনতে চাই। শেষ পার্টে আছি, ছোট করে শুনুন। না, তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, এটা আসলে যেভাবেই বলুক না কেন, আমরা চাই কি, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থা আমি মনে করি অ্যাডহক ভিত্তিতে বারবার চলতে পারে না। সেখানে আমাদের সাংবিধানিক প্রক্রিয়াকে সমুন্নত রেখে আমরা কিভাবে নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করতে পারি এবং সেটা জবাবদিহিতার পরিকাঠামোতে কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য কাজ করার আমাদের সময় আছে। এবং আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার না, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। এবং আমি আরেকটা কথা আপনাকে বলি, তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার, আমি যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে। সেই বাস্তবতাটা গত 15 বছর চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ক্লিয়ার, এটা নিয়ে আলোচনা করলে সুযোগ নাই। এখন আসেন যে কারণে ওনারা বলছেন যে এইটা করা যেত, এটা প্রথমত হাইকোর্ট রায় দিয়েছে, সংসদ সেটাকে তাদের সেই অর্ডারকে ফলো করছে। প্রথমত আওয়ামী লীগ তো করে নাই না, সংসদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আছে, এইজন্য তারা, হ্যাঁ ঠিক আছে, তার মানে কি তত্ত্বাবধায়ক সরকার সংসদের দলের বিরোধী দলের অবস্থান আছে জাতীয় পার্টি, তারা কি চায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? চায় না, তারা কি উত্থাপন করছে? করে নাই। আমি ওই প্রশ্নে যাচ্ছি না। আমার কথাটা হলো নির্বাচনটা আপনি চান কি? দিনের শেষে আমি চাই নির্বাচনটা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা তো চাই। তার জন্য নির্বাচনী ব্যবস্থা কি সংস্কার করা যায়, সেই সংস্কারগুলোও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই করছেন। এরপর আসেন যে এই রাষ্ট্র সংস্কারের নামে যে দেশ পরিচালনার যে বাস্তবতা, সেই বাস্তবতার যে রূপরেখা, এই রূপরেখা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। সেই অনুযায়ী বাংলাদেশ বাংলাদেশ 2041 সালে উন্নত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ কায়েম হচ্ছে, আমরা স্মার্ট বাংলাদেশ 2021 সালের যে ডেল্টা প্ল্যান, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন। এর আগে যারা ক্ষমতায় ছিলেন এরা তো কখনো কোনো দর্শন, 5টা বছর ক্ষমতা তো বিএনপি ছিল। আমাকে একটা সেক্টরের কথা বলেন যে বিদ্যুৎ দেখে আজকে আপনি টেলিভিশনে আমি কথা বলছি, বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে, সেই বিদ্যুতের ব্যবস্থা কি ছিল? পারে না। এখন আসেন স্পেসিফিকলি একটু শুনতে চাই, স্মার্ট বাংলাদেশের রূপরেখাটা কি কি আছে? ওটা স্মার্ট বাংলাদেশের রূপরেখা আগামী নির্বাচনের সময়ই পাবেন। আচ্ছা, ওকে, 2023-24 সালের যে নির্বাচন, আমার কথাটা হলো যেটা মানে আমার ভাই মাসুদ কামাল বলছেন, এইখানেই আমার প্রশ্নটা, আমরা কতটুকু গণতান্ত্রিক, আমরা কতটুকু রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল। একজন মানুষ বাংলাদেশে কোনো রাজনীতির কারণে কন্ট্রিবিউশন নাই, সে মানুষকে আমরা উপাধি দিয়ে দিচ্ছি দেশ নায়ক। আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার লজ্জা লাগে, আমি একটা রাজনৈতিক দল করব, সেই কারণে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা তারেক রহমানের মতন একটা মানুষকে দেশ নায়ক উপাধি দিয়ে একটা বুকলেট তৈরি করে জাতির সামনে উপস্থাপন করে, তার মধ্যে থেকে দেশ নায়কের ব্যাখ্যা এবং রাজনৈতিক কর্মীর ব্যাখ্যা, সত্যি সত্যি কাঞ্চন ভাই আমি লজ্জিত। বিং এ পলিটিক্যাল ওয়ার্কার, এই ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, অত্যাচার নির্যাতন সহ্য করে একটা রাজনৈতিক নেতাকে সে বলেছে, এইটাই আমার তো এইটাই লজ্জা যে আমরা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে তৈরি করার মতন মানসিকতা আমাদের তৈরি হয়নি। তাহলে একজন দুর্নীতি ব্যক্তি, দণ্ডিত ব্যক্তি দেশের বাইরে আছে, টেমস পাহাড়ে আছে, তাকে দেশ নায়ক বলে আমরা উপস্থাপন করি এবং প্রতিনিয়ত দেশের বাইরে যে একটা সেটেল ইস্যুকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের মানুষকে ভুল শিক্ষা, ভুল ইতিহাস প্রতিদিন প্রতি মুহূর্তে দিচ্ছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে, সেটা আমার কাছে লজ্জাজনক। আমরা চাই জাহিদের মতন একটা মানুষ তৈরি হোক, দেশের পক্ষে কথা বলুক। আপনার দিল্লিতে হয় নাই, আপনার আম আদমি পার্টির একজন নেতা হয়েছে না, কংগ্রেস বিজেপির সামনে দাঁড়িয়ে দিল্লির এখন আপনার গভর্নর হচ্ছে না, চালাচ্ছে না দেশ। আমাদেরকে এই রকমের দেশ প্রেমিক মানুষ সামনের দিকে আগে নিয়ে আসতে হবে। শুধুমাত্র কোনো একটি দলের
অমুকের সন্তান, সেই কারণে তার দেশের প্রতি কমিটমেন্ট আছে কিনা, রাজনীতির প্রতি কমিটমেন্ট আছে কিনা, এই বিষয়গুলো আমাদের ধরতে হবে, এই ধারা থেকে বের আসতে হবে আমাদের। মাসুদ কামাল, হাতে সময় কম, একটু ছোট্ট করে শুনবো, তারপরে রূপরেখা নিয়ে আরেকটু শুনতে চাই আপনার কাছে। রূপরেখা নিয়ে আমার কথা হলো কি, যে কথাটা নাকি রূপরেখা শেষ দিকেও আছে, কিন্তু যে অন্য কারো কোনো মতামত থাকলে সেগুলো তারা দিতে বলেছে এবং তারা বিবেচনা করবে। তার মানে এটা চূড়ান্ত নয়, এটা ফাইনাল নয়, তারা একটা খসড়া দাঁড় করিয়েছে। কিন্তু একটা জিনিস হলো কি, যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, এটা কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের থিওরি না, কিন্তু রূপরেখাটা জাস্ট একটা আউটলাইন তারা দিয়েছে। এটা আমি পার্সোনালি পছন্দ করি এই কারণে কি, পুরোটা না, মানে এই ধারণাটা যে একটা কিছু চেঞ্জ করতে চাচ্ছে, যেভাবে চলছে তার বিকল্প তারা কিছুটা করতে চাচ্ছে, এবং তারা যেহেতু সামনে আসবে, জনগণের সামনে তারা কী নিয়ে আসবে, তারা একটা পদ্ধতি নিয়ে আসছে। এই পদ্ধতিটা তো এটা আমি মনে করি ভালো একটা উদ্যোগ, এটা নিয়ে আলোচনা হোক। আমি চাই যে সাধারণ মানুষ এতে অংশ নিক এবং সাধারণ মানুষের মতামতকে ওনারা গ্রহণ করুক, হ্যাঁ, এবং সেই গ্রহণটা তারা করলে আমি বুঝতে পারবো যে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। ভালো মন্দ অনেক কিছু আছে, হয়তো 27টা জায়গায় হয়তো কমে 7টা আসবে, অথবা বেড়ে 54টা হবে, কী হবে আমি জানি না। কিন্তু আমি চাচ্ছি এর মধ্যে একটা ওই ডায়ালেকট্রিক একটা সিস্টেম থাকুক, মানুষের মতামত যাক, দাম দিকে একটা অবস্থান তৈরি হোক, এবং তারপরে একটা ভালো কিছু বের হয়ে আসুক। এমনকি আমি মনে করি এখানে আওয়ামী লীগেরও সুযোগ আছে মতামত দেওয়ার, আওয়ামী লীগের পয়েন্ট টু পয়েন্ট ধরে আলোচনা করতে পারে। আমি চাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা রূপরেখা দেওয়া হোক, তারা বলুক মানে যে রিয়াকশন দিচ্ছে তো এই রূপরেখার কাছে দাঁড়ায়। আমি চাই যে এই রিয়াকশন নিয়ে তারা আলোচনা করুক। হুট করে তো তাড়াতাড়ি রিয়াকশন দেওয়ার কি আছে? আগে দেখতাম বাজেট ঘোষণার আগে মিছিল হচ্ছে, বাজেট গণমুখী নাকি গণবিরোধী, ওটা আমরা চাই না। আজকে বেসিক্যালি ওবায়দুল কাদের তাই করেছে। কারণ এই রূপরেখা ঘোষণার আগে উনি রিয়াকশন দিয়েছে। জি, এটি পত্রিকা অবশ্য আগেই ছাপা হয়েছে, রূপরেখা একদিন আগেই, গতকালকেই কিন্তু পত্রিকা ছাপা হয়েছে। সুতরাং আমি মনে করি সবাই রিয়াকশন দিতে পারেন। একটু শুনে আসি, জাহিদুর রহমান, শেষ পার্টে আছি। রূপরেখা নিয়ে একটা মেজর সমস্যা আছে, সেটা কি জানেন? আমি মানুষজনের সাথে যখন কথা বলি এবং আমি একটা কাজ করার চেষ্টা করি, ইদানিং নিউজের নিচে কমেন্ট পড়ি। ধরুন কোন একটা পত্রিকা বা আপনার চ্যানেল যখন একটা নিউজ দেয়, ফেসবুকে লোকজন কি বলছে, একটা প্রশ্ন মানুষের মাথায় খুব সিরিয়াসলি দেখলাম আছে। আমি আজকেও কিছু এই মন্তব্য দেখার চেষ্টা করছি, মানে বিএনপি ক্ষমতায় যাবে, তারপর রূপরেখা ধরে নিল বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার কোনো পথ তারা দেখছেন না। মানুষের মধ্যে কিন্তু চরম সংকটের জায়গা তৈরি হয়ে গেছে যে এই রেজিম যেটা এইভাবে ক্ষমতায় আছে, কোনো না কোনো ফর্মে আবার ক্ষমতায় থেকে যাবে। এইখানে আমাদের আসলে আমি মনে করি যাবতীয় এর মধ্যে মূল সংকটটা এসে ঠেকেছে এখন এই জায়গায়। আমাদের এই যে দীর্ঘমেয়াদের কথা বলছে, আমরা দীর্ঘমেয়াদী করবো কিনা, আমি একটা ডাক্তারির এক্সাম্পল দিই। ধরুন কোন একটা পেশেন্টের কোন একটা ইনজুরি থেকে ব্লিডিং হচ্ছে কোনো রকম, ওর যখন ব্লিডিং হয়, ওই ব্লিডিং ওকে মেরে ফেলবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ব্লিডিং বন্ধ করা। একটা তথ্য দিই, অনেক সময় এমন লিম্বে পায়ে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে ব্লিডিং বন্ধ করতে, আপনি পা কেটে ফেলেছেন আসলে ওকে বাঁচানোর জন্য। তারপর আপনি যাবেন স্পেসিফিক ট্রিটমেন্ট কি। বাংলাদেশ এই দুইটা টার্ম থাকার পর বাংলাদেশ প্রফিউজলি ভয়ঙ্করভাবে ব্লিডিং হচ্ছে বাংলাদেশে। হ্যাভ টু স্টপ ইট ফাস্ট। সুতরাং এই যে এটা অ্যাডহক, এটা হবে না, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের সময় আছে। আগে আপনি ফেয়ার একটা দুটো ইলেকশন করেন। মাগুরা নির্বাচনের কথা বলেন, মাগুরায়ও কারচুপি হয়েছে, ট্রু, আমি বিএনপি করেন, ওকে ডিফেন্ড করার কিছু নাই, রাতে ভোট হয় নাই, তাও একটা সিটকে নিয়ে আপনি এত কিছু করেছেন। আর টিআইবির সার্ভে বলছে অন্তত 33%, তার মানে 33 আউট অফ 50, সো 66% সিটে রাতে ভোট করার প্রমাণ তাদের আছে এবং দে চ্যালেঞ্জড যে গভর্নমেন্ট যদি চায় আমরা ডকুমেন্ট দেখাতে প্রস্তুত আছি। তারপর আবার আমরা এই সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি। একটা ব্লিডিং বাংলাদেশের ব্লিডিং বন্ধ করতে হবে। আমরা সবাই ধরা পড়ব, আমরা সবাই মারা যাব, আওয়ামী লীগও বাঁচবে না। আমার কথাটা হলো, আমি চাই কি নির্বাচনী ব্যবস্থাটাকে শক্তিশালী করা। আপনাকে তো আসতে হবে। এবং যে ব্লিডিং এর কথা জাহিদরা বলছে, এটা হলো জাহিদ সহ যারা বিএনপি বা অন্যান্য মন মানসিকতা, যেমন কোনো না কোনোভাবে ক্ষমতায় যেতে হবে। যেমন যদি ব্লিডিং এর কথা বলে, তাহলে জাহিদের নেতা মাহমুদুর রহমান মান্না সাদেক হোসেন খোকার সাথে টেলিফোনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট চেয়েছিল, আমি লাস্ট চেয়েছিল, আমি বলছি ব্যক্তিগত পর্যায়ে না, ইটস এ পার্ট অফ পলিটিক্স। এটা আমাদেরকে বোঝার কোনো
অবকাশ নেই যে এই বাংলাদেশে 2013-14-15 সালে কি হয়েছিল। আপনি কি ক্ষমতায় যাবেন না দেশের মানুষকে সার্ভ করবেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ সেবা করে, অনেকে দেশ শাসন করে। পার্থক্যটা হলো এই জায়গাটা। এখন আসেন ব্লেডিং হচ্ছে না, ব্লেডিং হচ্ছে জাহিদদের মনে ব্লেডিং হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগ কেন ক্ষমতায়, বঙ্গবন্ধুর কথা কেন বলা হচ্ছে, কারণ এই রাষ্ট্র ছিল অন্ধকারে, সেখান থেকে আলোকিত করা হলো। এই রাষ্ট্র কখনো কল্পনা করে না জাহিদ যে নেতাদেরকে মানে, এবং বেগম জিয়া বলছে বাংলাদেশে পদ্মা সেতু হবে না। এই রকমের যারা মনে করেন স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারে না, স্বপ্ন দেখাতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, এটাই হলো পার্থক্য। এখন ওনাদের যদি বাস্তবতা হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আজকে বলবে যে তার বাবা রাজাকার ছিল, যুদ্ধাপরাধী, তাকে যখন বলা হবে শহীদ এবং ক্ষমা চাওয়া হবে, এই বাংলাদেশে মিস্টার জাহিদ বাংলাদেশ আর ফিরে যাবে না, ওই স্বপ্ন দেখার কোনো কারণ নেই। জি ব্লিডিং একেবারে জাস্ট এইটুকু একটা কথা, ব্লিডিং আমার খুব ব্লিডিং হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের ক্ষমতায় থাকে না, আওয়ামী লীগের এভাবে ক্ষমতায় থাকা নিয়ে আরেকটা কথা একটু বলি। ওনারা দীর্ঘদিন এভাবে ক্ষমতায় থাকতে থাকতে আমাদেরকে তো আর নাগরিক মনে করেন না। আমাদের যে একটা ওনারশিপ আছে এই স্টেটে, ওটা ওনারা মানেন না। আমরা তো প্রজা বা কৃতদাস হয়ে গেছি, আমাদের রক্তক্ষরণ হবে। এই দেশ যখন ধ্বংস হয়, এই রাষ্ট্র যখন ডোবে, আমার রক্তক্ষরণ হয়। আপনাদের এইভাবে ক্ষমতায় থাকতে আমিও নাগরিক। আমরা পোষণ করি না, ওই পোষণ যারা করে রাজাদের সন্তান রাজা, সে কারণে তো একটা গভর্নমেন্ট নিয়মিত সরকার ব্যবস্থার বাইরে একটি হাওয়া ভবন ছিল। ছোট্ট করে একটু এই প্রসঙ্গে ছোট্ট করে একটু মাসুদ কামালের 10 সেকেন্ড কথা শুনে আমি অনুষ্ঠান শেষ করি। না, এটা কিন্তু কথা ঠিক যে কথাটা বলেন ডক্টর জাহিদ, আমি ওনার সঙ্গে একমত যে বাংলাদেশে কিন্তু আসলে শ্রেণী হয়ে গেছে আলাদা। কেউ কেউ মনে করে আমরা করেছি, মানে আমি যে স্বপ্ন দেখছি এটা অনেকে একজন দেখাচ্ছেন, এই যে চিন্তাটা, এই চিন্তাটা খারাপ। একদম ক্ষুদ্র মানুষ একটা স্বপ্ন দেখতে পারেন, সব স্বপ্ন উনিই দেখেন এবং উনিই দেখান, ঠিক না। মানুষের স্বপ্ন তার চেয়ে অনেক বড়। কাজে ওই ওনারা সব দিচ্ছেন, ওনারা পাচ্ছি আমরা, ওই যে বলে না দেশের সব মানুষের হাতে নাকি মোবাইল দিয়েছে, মানুষ এটা ফান করে, ট্রল করে। এখন আমার মোবাইল তো আমার বাপ টাকাতে কিনে দিচ্ছে, আপনি কেমনি দিলেন? ব্যবস্থাপনা করে ধরেন আমি হাইপোথেটিক্যালি ধরি, যদি শেখ হাসিনা না আসতেন ক্ষমতায়, দেশের মানুষের সব মানুষের হাতে মোবাইল থাকতো না? হ্যাঁ থাকতো। সিম্পল কথা বলেন, থাকতো কিন্তু বলেন থাকতো। তাহলে কিন্তু উনি আসা না আসা থেকে মোবাইল পাওয়া না পাওয়া কামাল ভাই এক সেকেন্ড বলি আপনাকে। সিম্বলিক অবশ্যই বলেছে যে আমি মাসুদ কামাল ভাই, আমি ওনার একটা গুণমুক্ত, আমি দর্শকও বটে, ওনার কথা শুনে আমরা বড় হয়েছি। শুনেন, যখন একটা টেলিফোনের জন্য আমার 1,25,000 টাকা দিতে হতো, যখন তার এগেইনস্ট আমি 5,000 টাকায় নাগরিকটা পেল, তাহলে ওই ব্যবস্থাপনা সরকারই করেছে। একটি গণতান্ত্রিক সরকার বা সুচিন্তিত সরকারের মতামতের কারণে হয়েছে, এটা মানতে হবে। কিন্তু সেই কারণে এই সরকার না যে সব মোবাইল আপনি দিয়েছেন, সব গরিব দেশে মোবাইল আছে, আমাদের চেয়ে গরিব দেশে ওখানে কে দিয়েছে? ওখানে তো আওয়ামী লীগ ক্ষমতা নাই। সরকারের ব্যবস্থাপনার কারণে। আরে ভাই, যখন 1,25,000 টাকা হয়েছে তখন আমরা হাসানি উগান্ডাকে নিয়ে, উগান্ডাকে আওয়ামী লীগ ক্ষমতায়, ওখানেও মোবাইল আছে কেমনে ভাই? আওয়ামী লীগ ক্ষমতা যখন আছে তখন সকলের হাতে মোবাইল গেছে। যখন 1,25,000 টাকা ছিল, হয়তো এটা 1,25,000 টাকার দাম হতো না, আরো কম হতো, কিন্তু 5,000 টাকা হতো না। কম্পিটিটিভ মার্কেট তো করেন না আপনি, না, আপনি তো মনোপলি বিজনেস করতে দিবেন। সেই ব্যবস্থা আসেন, সেই ব্যবস্থাপনা আসেন, ওই ব্যবস্থাপনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করছেন। এটা বললে যদি কামাল ভাই খারাপ লাগে, আমার কিছু যাচ্ছে না ভাই। আচ্ছা, ওই ব্যবস্থাপনাটা সবচেয়ে খারাপ ব্যবস্থাপনা ছিল, আমি অস্বীকার তো করি না। ওই খারাপ ব্যবস্থাপনা আপনি চেঞ্জ আপনার কথা বলছি, সেই খারাপ ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করেছেন, এটাও সত্য। ওখানে যদি আপনি না থাকতেন তবু চেঞ্জ হতো, সময়ের দাবি ছিল। জি, আমার মনে হয় আমরা হাতে একদমই সময় নেই। জনাব ডক্টর জাহিদুর রহমান, জনাব মাসুদ কামাল এবং মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।